আসসালামু আলাইকুম সবাইকে। অপবাদের আড়ালে প্রেম গল্পের 17 নম্বর পার্ট। তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করা যাক। অদিতি বলল, কি চাইছেন, কি করছেন, খুদা আর আপনি ছাড়া কেউই ভালো জানে না। ধ্রুব উত্তরে নিজেও চাপা গলায় ধীরে সরে বলল, কিচ্ছু চাইবো না, যদি এক্ষুনি আমার প্রপোজের জবাব দিয়ে দাও। সময় আছে এখন অদিতি, আমার এসব কিছু করার দরকারই ছিল না। তুমি আমাকে ঘোরাচ্ছ নিজের পেছনে, আর আমি ধ্রুব ঘুরছিও। গড। অদিতি কিছু বলবে তার আগেই ফাহিমা আঁচলে তার হাত মুছতে মুছতে উঠোনে এলেন। ফাহিমাকে দেখে অদিতি দ্রুত বাজারের ব্যাগ ধ্রুবর হাত থেকে নিয়ে ঘরে ঢুকে গেল। ধ্রুব ফাহিমাকে দেখিয়ে দেখিয়ে কপালের ঘাম মুছল। ফাহিমা সেটা দেখে বললেন, বাবা বিশ্রাম নাও, ঘরে গিয়ে অনেক করেছো তুমি। ধ্রুব নম্রভাবে হাসলো, তারপর উত্তর দিল, নো প্রবলেম আন্টি। ফাহিমা ধ্রুবর এমন দায়িত্ববোধ দেখে হঠাৎ ভেবে বললেন, বিয়ে করেছো তুমি? ধ্রুব বুঝলো প্ল্যানটা লাইন মতোই আছে। ও লাজুক গলায় মাথার পেছনটা চুলকে নত মুখে উত্তর দিল, মন মতো পাত্রী পাইনি আন্টি, পেলে করে ফেলার ইচ্ছে আছে। ফাহিমা এবার মস্করা করে বললেন, খুঁজে দিই আমরা তোমার জন্য পাত্রী, এই গ্রামে অনেক ভালো মেয়ে আছে কিন্তু ধ্রুব। ধ্রুব লাজুক ভাব ফুটিয়ে তোলার চেষ্টা করে উত্তর দিল, আপনারা যা ভালো মনে করেন। ফাহিমা ধ্রুবর অভিনয়ে লজ্জা দেখে হেসে ফেলল। ধ্রুব পাশ কাটিয়ে দ্রুত ঘরে চলে গেল। রুমে গিয়ে কল লাগালো ইমনকে। ওপাশে ইমন কল ধরলে ধ্রুব দিয়ে উঠে রামধমক, তারপর বলল, শালা কি বুদ্ধি দিছো সেগুলো, অ্যাক্টিং অনেক লেম হয়ে যাচ্ছে ইমন, আমি পারবো না এসব, অন্য আইডিয়া দে। ইমন তখন খাচ্ছিল, ও খাবারের লোক হাতে তুলে আবারও ফেলে দিল। মুহূর্তে দ্রুত বলে উঠল, ভাই আমার ঠান্ডা হ, এছাড়া আর উপায় নাই, তুই আমার কথা মতো কাজ করে দেখ না একবার, তারপর অদিতি তোরই গ্যারান্টি। ধ্রুব চোখ ছোট ছোট করে তাকালো, তারপর বলল, যদি তোর এই আজগুবি প্ল্যান ঠিকঠাক কাজে না লাগে তোকে তো আমি খাইছি। ইমন হেসে আত্মবিশ্বাসী গলায় বলল, করবে বাপ করবে, তুই জাস্ট আমি যা বলছি ঠিকঠাক করে যা। আর এদিকে সন্ধ্যা থেকেই অদিতি ঘরে সাজগোজ করছে। ছেলেপক্ষের জন্য নতুন কাপড়, মিষ্টি আর খাবারের আয়োজন চলছে। অদিতির মা ব্যস্ততার শ্বাস ফেলার সময়টুকু পাচ্ছেন না। আর অদিতি সে চুপচাপ, তার মুখ থমথমে, খোলা জানালার পাশে দাঁড়িয়ে গাছে দুলতে থাকা পাতাগুলোর দিকে তাকিয়ে আছে। মনে এক অদ্ভুত শূন্যতা। ধ্রুবকে অত্যন্ত স্বাভাবিক লাগছে, বরং মনে হচ্ছিল ধ্রুব নিজে এই বিয়েটা নিয়ে ভীষণ আনন্দিত। অদিতির মুখটা থতমত হয়ে এলো। কেন হবে না আনন্দিত? এক সময় যে ছেলে অদিতির সঙ্গে সামান্য কথা বলার জন্য মরিয়া হয়েছিল, তাকে অদিতি পরিবারের দোহাই দিয়ে পাত্তা দেয়নি। ধ্রুব অদিতিকে ছেড়ে দিলেও আজ অদিতি অবাক হবে না। অদিতিদের সঙ্গে তো এমনই হওয়া উচিত। ধ্রুব ঘরের বাইরে দাঁড়িয়ে চেয়ার সাজাচ্ছে, হঠাৎ ওর চোখ গেল জানালার দিকে। অদিতিকে দেখেও উঠে একবারেও হাসি নেই, চোখ দুটো মলিন। ধ্রুব চেয়ার হাতে নিয়ে সেভাবেই দাঁড়িয়ে রইল। বিড়বিড় করে বলে গেল, তোমার চোখ আমাকে ভালোবাসবে ঠিকই, কিন্তু তোমার ঠোঁট আমার সঙ্গে বারবার বেইমানি কেন করে অদিতি? ধ্রুব অদিতির দিকে তাকিয়েছিল। অদিতির এলোমেলো দৃষ্টি হঠাৎ করে গেল ধ্রুবর চোখে। অদিতি সোজা হয়ে দাঁড়িয়ে মলিন হাসলো। ধ্রুব চোখ নামিয়ে ছোট করে শ্বাস ফেলে ভেতরে চলে গেল। অদিতি কিছুটা অবাক হয়ে গেল। ধ্রুব কি ওকে পাশ কাটিয়ে এড়িয়ে গেল এইমাত্র? রাত হতেই গোটা গ্রাম হয়ে গেল জমজমাট। তোফাজ্জল হায়াতের উঠোনে মানুষের ভিড়, আলো ঝলমল করছে। কিন্তু অদিতি নিজের ঘরে সাদা চাদরের উপর বসে আছে, তার চোখ ফোলা, মুখ শুকনো। বারবার মনে পড়ছে ধ্রুবর সেই রাগী গম্ভীর মুখ, সেই নিরসক্ত গলা। ওদিকে ধ্রুব খাবারের তদারকি করছিল। তোফাজ্জল সারাদিন ধ্রুবর কাজ দেখে যার পরানয় খুশি, কিন্তু মুখে সেটা প্রকাশ করলেন না। তিনি ধ্রুবর কাছে এগিয়ে গেলেন। ধ্রুব ওনাকে দেখে আগ বাড়িয়ে বলল, আঙ্কেল মশলাপাতি কম হয়েছিল, আমি এক্সট্রা আনিয়ে রেখে দিয়েছি, আর চিকেন এক্সট্রা লেগেছে, ওগুলো আনতে পাঠিয়েছি বাজারে। তোফাজ্জল ভ্রুকুচকে তাকিয়ে রইলেন ধ্রুবর দিকে। ধ্রুব বাজারের এক্সট্রা ফর্দ এগিয়ে দিল ওনার দিকে। তোফাজ্জল সেটা হাতে নিলেন, একবার দেখে আবার ভাঁজ করে পাঞ্জাবির পকেটে রেখে দিলেন। ধ্রুব আরো কিছু বলবে তার আগে তোফাজ্জল শান্ত গলায় জিজ্ঞেস করে বসলেন, তুমি আমাদের জন্য এসব কেন করছো, কি উদ্দেশ্য তোমার? ধ্রুব থেমে গেল, কি বলবে এখন? ওর মন বেপরোয়া হয়ে গেল হঠাৎ। বলতে চাইলো নিজের আসল উদ্দেশ্য, কিন্তু বলতে পারে না এবারেও। ও মাথাটা নিচু করে ফেলে দোনামোনা করে বলল, নিজের শান্তির জন্যই করছি আমি, আপনাদের আমার আপন মনে হচ্ছিল তাই করেছি, এর জন্য কোনো উদ্দেশ্য নেই। তোফাজ্জল আবার কিছুটা গলে গেলেন। যতই হোক গ্রামের মানুষ তো, সহজে লোককে বিশ্বাস করা ওনাদের কাজ। যাকে একবার মনে ধরে তার প্রতিটা কাজ তখন চোখে চোখে পড়ে। তোফাজ্জল ধ্রুবর কাঁধে হাত রাখলেন। আবেগটুকু প্রকাশ না করলেই নয়, সেটুকু প্রকাশ করেই বললেন, তোমার কি আমার বাকিদের মতো মনে হচ্ছে আমি খুব তাড়াহুড়ো করছি? ধ্রুব অবাক হলো, তারপর বলল, জি আঙ্কেল। তোফাজ্জল আবারও বললেন, বাকিরাও আমাকে দোষারোপ করছে আমি মেয়েকে অল্প বয়সে নিজের কাছ থেকে বিদায় করে দিচ্ছি। ধ্রুব চোখ নামিয়ে নিচু গলায় বলল, আমি এসব ভাবিনি আঙ্কেল। তোফাজ্জল থামলেন, পরপর গম্ভীর স্বরে বলে যেতে লাগলেন, সবাই আমার সিদ্ধান্তে খুশি নয়, কিন্তু আমার আজকাল ভয় হয় ভীষণ। অদিতিকে বিয়ে দিয়ে আমার মুখ বাঁচে। আজকাল গ্রামের মানুষ আমার দিকে বাঁকা নজরে তাকায়, কেউ কেউ অপেক্ষা করছে আমার মেয়ের প্রেমের খবর রটানোর। তাই আমি ঠিক করেছি আমি আজকে ওদের আক্ত করিয়ে দিয়ে গ্রামের লোকদের মুখ বন্ধ করে ফেলতে পারবো। ধ্রুব চুপচাপ শুনে গেল এসব কথা। ও শান্ত চোখে চেয়ে তোফাজ্জলকে দেখে। তোফাজ্জল হয়তো বাইরে যতটা কঠোর প্রকাশ করেন, ভেতরে ভেতরে ততটাও নন। তার মধ্যেও আবেগ ভালোবাসা আছে, তবে সম্মান হারানোর ভয়টা গ্রাস করেছে তার অন্তরে সবচেয়ে বেশি। ধ্রুব অপরাধ বোধে ভুগে ভীষণ। ও এসব কি করছে? ইমনের বুদ্ধি নেওয়াটা কি উচিত হয়েছে? তোফাজ্জল জানতে পারলে কষ্ট পাবে ভীষণ। ধ্রুব হালকা স্বরে বলল, ডোন্ট ওরি আঙ্কেল, আক্ট আজকেই হবে। তোফাজ্জল ধ্রুবর কাছ থেকে হাত সরিয়ে ফেললেন, গলা পরিষ্কার করে বললেন, ভালোই ভালোই সব কাজ মিটে গেলেই হয়, তুমি এদিকটা দেখো, আমি ঘর থেকে আসি।
অদিতি জানালার দিকে তাকিয়ে নিজের আতঙ্ক ঢেকে রাখার চেষ্টা করছিল। ঠিক এমন সময় ধ্রুব খাবারের দিক সামলে উঠোনে এলো। ঘড়িতে প্রায় সন্ধ্যা, ছেলেপক্ষ আসার কথা, কিন্তু কেউ এখন অব্দি এসে পৌঁছায়নি। লোকজন কৌতূহলী হয়ে আছে। তুফাজ্জলের অন্তর এই পর্যায়ে মোচড় দিয়ে উঠল। তিনি কল লাগালেন ফারদিনকে। ওপাশ থেকে কল ধরতেই তুফাজ্জল শুরুতে শান্ত থাকার চেষ্টা করে বললেন, তোমরা কোথায় আছো? ফারদিন অকপটে জবাব দিল, চাচা আমি দুঃখিত, পারিবারিক কারণে আমি এই বিয়ে করতে পারবো না। আমি পর্তুগাল চলে যাচ্ছি, ওখানেই সেটেল হওয়ার পর বিয়ের চিন্তা করব। আমাদের পরিবার এই সিদ্ধান্ত নিয়েছে, আপনি যদি কিছু মনে না করেন। অদিতির বাবা এসব শুনে রেগে গেলেন ভীষণ। পুরো উঠোন স্তব্ধ তখন, সবার মুখে চাপা গুঞ্জন ছড়িয়ে পড়েছে। তুফাজ্জল শেষ দেখে একটু দূরে গিয়ে নিচু কণ্ঠে বললেন, গ্রামের মানুষদের দাওয়াত করা হয়ে গেছে ফারদিন, মস্করার সময় এখন না। তুফাজ্জল থেমে আবারও বললেন, তোমরা কোথায় বাবা? ওকে ফোন দিয়ে পাচ্ছি না কেন? আমি ভেবে পাচ্ছি না তোমরা কথা দিয়ে ভাবে কিভাবে কথার বরখেলাপ করতে পারো। ফারদিন নম্র গলায় জবাব দিল, আমি আসলে অনেক দুঃখিত চাচা, পুরো সিদ্ধান্ত আমার, আব্বার এতে দোষ নেই। আমার প্লেনের টিকিট আজ রাত 10টায়, আমি এয়ারপোর্টে যাচ্ছি চাচা। আপনার মেয়ের জন্য আশা রাখছি আমার চেয়ে ভালো কাউকে খুঁজে পাবেন। তুফাজ্জল আর শুনলেন না, ওনার মুখ কঠিন হয়ে গেল। উনি ফোন কেটে দিল মুহূর্তেই। ধ্রুব পাশে দাঁড়িয়েই শুনছিল, যা হচ্ছে ওর প্ল্যান মাফিক হচ্ছিল। ও এবার নিজের শেষ চালটা চাললো। তুফাজ্জলের কাছে এগিয়ে গিয়ে বলল, আঙ্কেল ছেলে আসবে না? তুফাজ্জল রাগে কাঁপছেন। উনি কঠিন গলায় কাঁপতে কাঁপতে বললেন, বেইমানি করেছ ওরা আমার সঙ্গে, ওদের এত বড় সাহস কি করে হলো আমি সেটাই বুঝতে পারছি না। ধ্রুব বলল, আঙ্কেল গ্রামের মানুষ জানে আজ আগ, এভাবে বিয়ে ভেঙে গেলে কেমন দেখা যায়? আপনি বললে আমি ওকে শহর থেকে নিয়ে আসতে পারি। ধ্রুব এমনভাবে কথা বলছে যেন ও কিছুই জানে না এ ব্যাপারে। তুফাজ্জল উঠে দাঁড়ালেন, লুঙ্গি সামলে নিয়ে শান্ত গলায় শুধু বললেন, আমাকে ভাবতে দাও। আর এদিকে ছেলেপক্ষ না আসার খবর পুরো গ্রাম ছড়িয়ে পড়েছে। চারিদিকে গুঞ্জন আর কানাঘুষা। তুফাজ্জল হাতের কপালে ঘাম জমেছে। তিনি নিজের সম্মানের কথা ভেবে গম্ভীর মুখে চুপ করে বসে আছেন, কিন্তু চারপাশের গ্রামবাসীর খোঁচা কথা তার মুখ আরো ফ্যাকাশে করে তুলছিল। একজন তো বলেই ফেললো, বড় গলায় সবাইকে জানালেন বিয়ে হবে, আর এখন জামাই না করে দিয়েছে। তুফাজ্জল তাতে দাঁত চেপে সব শুনছিলেন। অপমানে তার মুখ লাল হয়ে উঠছিল। তিনি চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন, ভেতরে চলে গেলেন। খুবের খবর ফাহিমার কানে পৌঁছাতেই ফাহিমা শোবার ঘরের স্বামীর কাছে আসলেন। তুফাজ্জল জানালার পাশে চুপচাপ দাঁড়িয়েছিলেন। ফাহিমা গিয়ে তুফাজ্জলের কাঁধে হাত রাখলেন। তুফাজ্জল কেঁপে উঠলেন। ফাহিমা বললেন, ভেঙে পড়বেন না, পাত্রের অভাব নেই দেশে, আমরা অদিতিকে এর থেকেও ভালো জায়গায় বিয়ে দেব। তুফাজ্জল জবাবে বললেন, কিন্তু সম্মান যা যাওয়ার তো আজকেই চলে গেল ফাহিমা, সবাই জানে আজ আগ, অথচ আজ সবাইকে যখন দাওয়াত করা হয়েছে তখন ফারদিন কিভাবে মানা করতে পারলো? আগে বললে আমি একটা ব্যবস্থা করে ফেলতে পারতাম। ফাহিমা হঠাৎ কিছু একটা মনে পড়ে। উনি তুফাজ্জলের মুখে রাগী ভাবের দিকে চেয়ে দুনামুনা করে বললেন, আমার কাছে ভালো পাত্র আছে, আপনি সাহস দিলে বলতে পারি। তুফাজ্জল তখন গা ছাড়া ভঙ্গিতে বিছানায় গিয়ে বসলেন। তারপর বললেন, কে? ফাহিমা সরাসরি বলে ফেললেন, ধ্রুবকে কেমন লাগে আপনার? তুফাজ্জল অবাক হয়ে ফিরে তাকিয়ে বললেন, কোন ধ্রুব? আমাদের মেহমান। ফাহিমা বললেন, হ্যাঁ, ও আজ বলছিল ভালো পাত্রী পেলে বিয়ে করতে চাই, আমাদের অতিথির সঙ্গে ওকে মানাবে ভালো, একটু ভেবে দেখুন না। তুফাজ্জল শুনলেন, তারপর বিরক্ত হয়ে বললেন, এভাবে একটা অজানা মেহমানের সঙ্গে বেশি বুঝো তুমি। ফাহিমা বসলেন তুফাজ্জলের পাশে, মতামত দিলেন, একবার খোঁজ নিয়ে দেখতে সমস্যা কোথায়? ছেলে আপনার সামনেই, বরিশালের ভালো চাকরি করে, দেখতে শুনতেও ভালো, লম্বা উঁচা, ওকে কোন দিক থেকে আপনার খারাপ মনে হচ্ছে? তুফাজ্জল তারপর কি যেন মনে করলেন। ফোন দিয়ে উনি কল লাগালেন কাউকে। ওপাশ থেকে সালাম এলো। তুফাজ্জল গম্ভীর স্বরে নির্দেশ দিলেন, ধ্রুব ইয়ামিন সম্পর্কে খোঁজ নাও তো। এত রাতেও তুফাজ্জল ফোনে কারোর সঙ্গে অনেকক্ষণ ধরে কথা বলছেন। ফাহিমা কিছু সময় ওখানে থেকে তারপর অদিতির রুমে গেলেন। অদিতি বিছানার ওপর বসেছিল, ওর মুখ সেভাবেই থমথমে শূন্য। ফাহিমাকে দেখে অদিতি ঢুক গিলল, ফ্রুকুচকে জিজ্ঞেস করলো, ওরা আসবে না মা? ফাহিমা কাপড় গুছাতে গুছাতে বললেন, না, ফারদিন পর্তুগালে চলে গেছে আজ। অদিতির মনটাই আচমকা এই খবরে দারুণ খুশি হয়ে গেল। এসব কার কাজ ওর বুঝতে একটু অসুবিধা হচ্ছে না। অদিতি ঠোঁটে তৃপ্তির হাসি ঝুলিয়ে জানালার বাইরে তাকালো। ধ্রুবকে এখান থেকে দেখা যাচ্ছে। ধ্রুব ওদের জানালার সামনে একটা চেয়ারে বসে আছে। ওর হাঁটুর উপর ইফাস বসে ক্যামেরা নিয়ে কিছু একটা করছে। ধ্রুব ভ্রুকুচকে ইফাসকে দেখছে, মাঝে মধ্যে শিখিয়ে দিচ্ছে কিছু। অদিতি অপলক দেখতেই থাকলো ধ্রুবকে। ফাহিমা হঠাৎ বললেন, তোর বাবা ভীষণ আতঙ্কে আছেন, গ্রামবাসীর কাছে কি জবাব দেবেন? অদিতি দ্রুত চোখ সরিয়ে ফেললো ধ্রুবর দিকে। বিছানা থেকে উঠে মায়ের দিকে চেয়ে বলল, মা এই গয়নাগাটি খুলে ফেলবো, আমার অসহ্য লাগছে। ফাহিমা কিছু একটা ভাবলেন, তারপরে বললেন, মেহমানরা আছে বাইরে, আরো কিছু সময় থাক, পরে খুল। অদিতি অবাক হলো। মায়ের চোখ মুখ সুবিধার লাগছিল না, মনে হচ্ছিল কিছু একটা লুকাচ্ছে। এখনো এগুলো আর পরে রাখার মানে কি? তবুও অদিতি বারবার ওই বাধ্যগত মেয়ে, ও সেভাবেই গয়নাগাটি পরে থাকলো। ফাহিমা কাপড় ভাঁজ করে সেগুলো হাতে নিয়ে তুফাজ্জলের রুমে ঢুকলেন। তুফাজ্জল সবাই ফোন কেটেছেন, উনি বিছানার উপর বসে আছেন, কিছু একটা ভাবছেন যেন। ফাহিমা শুকনো ঢুক গিলে ওনার পাশে বসলেন, কাঁধে হাত রেখে জিজ্ঞেস করলেন, খবর পেলেন? তুফাজ্জল উঠে দাঁড়ালেন, পেছনে ঘুরে গুরুগম্ভীর গলায় এটুকু বললেন শুধু, গ্রামবাসীদের চলে যাওয়া দরকার। ফাহিমা উঠে দাঁড়ালেন, বিস্মিত হয়ে বললেন, কি খবর পেলেন সেটা তো আগে বলুন, ধ্রুব সম্পর্কে কি বলেছে ওরা? তুফাজ্জল উত্তর দিলেন না, পাঞ্জাবি ঠিক করে বাইরে বেরিয়ে এলেন। ফাহিমা দাঁড়িয়ে রইলেন সেভাবেই।
ধ্রুব তুফাজ্জলকে দেখে ইফাজকে রেখে উঠে দাঁড়ালো। ওর ভ্রু কুচকানো, তুফাজ্জলকে দেখে সুবিধার লাগছিল না। তুফাজ্জল সবার দিকে চেয়ে পুরনো স্বরে ভাবগম্ভীর কণ্ঠে বললেন, খাওয়া দাওয়া শেষ হলে আপনারা বাড়ি গিয়ে বিশ্রাম নিন। মেহমানদের মধ্যে এটা শুনে কিছুটা শেরগুল পড়ে গেল হঠাৎ। তুফাজ্জল সেটা দেখে বললেন, আমার মেয়ের পড়াশোনা শেষ হয়নি, তাই আমি নিজে এই বিয়েতে মানা করে দিয়েছি। আমার মেয়ে রাজি না এই বিয়েতে, আমার মেয়ের ইচ্ছায় আমার ইচ্ছা। কথাগুলো শুনে ধ্রুব আহম্মকের নেই তুফাজ্জলের দিকে তাকিয়ে রইল। উনি কবে থেকে সন্তানদের ইচ্ছা অনিচ্ছার মূল্য দেওয়া শুরু করেছেন? আজ কেন যেন তুফাজ্জলকে দেখে স্বাভাবিক লাগছিল না। অদিতি ঘর থেকে এসব কথা শুনে খুশিতে চাপা হাত দিয়ে পালঙ্কে বসে পড়লো। ওর চোখে জল জমে গেছে রীতিমতো। তুফাজ্জলের এমন কথা ওর নিজেরই বিশ্বাস হচ্ছে না। তো ধন্যবাদ সবাইকে, এই পার্টটি এই পর্যন্তই। পরবর্তী পার্টও দিয়ে দেওয়া হয়েছে, সবাই দেখে নেবেন। আর ভিডিওতে একটা লাইক দিয়ে দিন, আর সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।